সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো দেখো তোমাদের মাধ্যমিক যে মধ্যশিক্ষা পর্ষদ আছে সেখান থেকে মূলত দেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের পার্ট 1, ঠিক আছে, পার্ট 1 নতুন পাবলিশ করেছে, ঠিক আছে। তো সেখানে দেখো মূলত বলে দিয়েছে তোমাদের 20 নম্বরের একটা মডেল ট্যাক্স অ্যাক্টিভিটি দিয়েছে, এটা তোমাদের জমা দিতে হবে সামনেই তোমাদের স্কুলে। তো দেখো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো এখান থেকে সমস্ত কোশ্চেন পাই টু পাই সুন্দরভাবে করা হয়েছে এবং সম্পূর্ণটা সুন্দর একটা হ্যান্ডরাইটিং ফরম্যাট দেখানো হয়েছে। যে ফরম্যাট তোমরা কিভাবে নাম্বার কেড়ে নিতে হয় এক্সামিনারের কাছ থেকে বা তোমাদের স্কুলের টিচারের কাছ থেকে সেগুলো শেখানো হয়েছে। এছাড়া মূলত দেখো এখানে তোমরা যেটা পাবে সম্পূর্ণ হাতের সুন্দর আঁকা ছবি এবং কিভাবে দেখো কোন প্রশ্নে কতটা লিখেছি সেটাও তোমরা বুঝতে পারবে, কোনটা 2 মার্কসের জন্য কতটা লিখতে হয়, একটা 3 মার্কস কতটুকু লেখা প্রয়োজন, একটা 5 মার্কস কিভাবে লিখলে কিভাবে রিপ্রেজেন্ট করলে পুরো 5-এর 5 পাওয়া যায়, সেসব ছোট ছোট ট্রিক্স দিয়েছি। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো ভিডিওটা স্কিপ না করে পুরো যদি তোমরা দেখো তাহলে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জানতে পারবে। আর তাছাড়া বলবো দেখো এখানে যে ফরমেশনটা আছে সেই ফরমেশনটা তোমরা যদি ভালো করে কেউ যদি একবার বুঝে নেয় তাহলে তার হাতের লেখা তো সারবেই সারবে, তার সঙ্গে বলবো সে অনেক কিছু অ্যাডভান্টেজও পাবে এখান থেকে। তো চলো আর দেরি করবো না, আমরা এখান থেকে তাহলে মূলত যে টপিকগুলো আছে তোমাদের এই মডেল ট্যাক্স অ্যাক্টিভিটিতে, যেভাবে তোমাদের পরীক্ষায় এক্সাম হয়ে থাকে ঠিক একই রকম একটা পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছে তার আমরা উত্তরপত্র আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এখানে মূলত দেখো আমাদের যেটা একের দাগে আছে তোমরা একটু লক্ষ্য করবে, হ্যাঁ। আর তোমরা খাতাতেও তোমরা এইভাবে সাজিয়ে নিতে পারো, আর কিভাবে উত্তর লিখবে খাতায় সেটাও এখানে দেখানো হয়েছে। তো দেখো আমাদের একের দাগে মূলত, আচ্ছা, একের দাগে দেখো আমাদের বলে দেওয়া হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মূলত তোমাদের কটা করতে হবে? 3টে। তার নাম্বার কত আছে? 1, 3, 3, ঠিক আছে। আমাদের 1.1 এর প্রশ্নটা দেখে নেব। দেখো নিচে যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো আবহবিকার, নগ্নিভবন, অগ্নুদ্গম, পুঞ্জিত ক্ষয়। তো দেখো আমাদের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন গ, অগ্নুদ্গমন তাহলে কি একটা বহির্জাত প্রক্রিয়া নয়। এবার দেখো তোমরা খাতাতে কিভাবে লিখবে। তো দেখো একের দাগের একেরটা এইভাবে পয়েন্ট করে দাগ নাম্বার দিয়ে নেবে, নিয়ে এবার এর উত্তরটা লিখবে যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুৎগমন, ঠিক আছে। এইভাবে তোমরা এক কথায় উত্তর লেখার মতন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমরা লিখবে। তারপরে নেক্সট দেখো যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা দেখে নিই আমরা। তো দেখো আমাদের একের দুইয়ের প্রশ্নটা যেটা আছে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে, কতে দেখো অবঘর্ষ ক্ষয়, খতে আছে দ্রবণ ক্ষয়, গতে আছে জলপ্রবাহ ক্ষয়, ঘতে আছে ঘর্ষণ ক্ষয়। তো দেখো এর উত্তরটা হয়ে যাবে কি আমাদের ঘ। ও সঠিক উত্তর কি হয়ে যাবে না ঘরটা হয়ে যাবে সঠিক উত্তর, ঘর্ষণ ক্ষয়। তো এর উত্তরটা দেখো খাতায় তোমরা এভাবে গুছিয়ে সুন্দরভাবে লিখবে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে ঘর্ষণ ক্ষয়, ঠিক আছে। তো এরপরে দেখো যে একের তিনেরটা আছে, এখান থেকে মূলত দেখো তোমাদের বলে দিয়েছে এখানে ঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। এখানে দেখো মূলত 4টে অপশন দেওয়া আছে। কতে আছে দেখো নদীর অধিক নিম্নক্ষয়, তার ফলে কি হয় প্লাবনভূমি সৃষ্টি হয়। আর 2 নম্বর দেখো ক্ষয়েরটা যেটা আছে নদীর অধিক পার্শ্ব ক্ষয়, সেখানে কি হয়ে থাকে গিরিখাত সৃষ্টি হয়ে থাকে। অপশন গতে দেখো যেটা আছে নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলাস্তর অবস্থান করলে জলপ্রপাত সৃষ্টি হয়। আর অপশন ঘতে দেখো নদীর উচ্চ গতিতে অধিক ক্ষয় কাজের ফলে কি সৃষ্টি হয় বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে বলো এর মধ্যে কোনটা জোটটা সঠিক। তো তাহলে দেখো এখানে মূলত তোমাদের যে সঠিক জোটটা আছে সেটা দেখে দাও, অপশন গয়েরটা। তো গয়েরটা কি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এইভাবে তোমরা খাতায় লিখবে, সঠিক জোটটি হলো নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলা অবস্থান জলাপ্রপাত হলো, এটা হচ্ছে কি সঠিক জোড়, ঠিক আছে। তো এবার দেখো আমরা পরের দুইয়ের দাগেরটা জানবো, ঠিক আছে। দুইয়ের দাগকে আবার মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো 2.1 বা দুইয়ের একেরটা বলতে পারো। এখানে বলে দিয়েছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মূলত তোমাদের কটা করতে হবে? দুটো করতে হবে, তার জন্য কত থাকছে 2 থাকছে, ঠিক আছে। তো দুইয়ের একের দাগের একেরটা দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো ড্যাশ। এটা তোমাদের প্রশ্নে আছে দেখবে। তো সেই ড্যাশে তোমাদের উত্তর কি হয়ে যাবে বাজাদা, ঠিক আছে। তাহলে মরু অঞ্চলে যে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা ভূমিরূপকে সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয় বাজাদা বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো দুইয়ের একের দাগের দুইয়েরটা,
ক্ষয়কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্তগুলো হলো ড্যাশ। তো নদী খাতের ক্ষয়কার্যের ফলে নদী খাতের যে সৃষ্ট গর্তগুলো হয় তাকে কি বলা হয়? মন্থকূপ। ঠিক আছে, তো এই দুটো তোমরা লিখে নিও। তো এবার দেখো নেক্সট যেটা আছে 2.2, অর্থাৎ দুইয়ের দাগের দুইয়ে দেখো এখানে কি বলা আছে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ঠিক আছে, তোমরা এবার দেখো অনেকে অনেকভাবে মেলাতে পারো, সবই ঠিক, বা তোমরা যে রুলস মেনটেন করছো সেই রুলসটাও ঠিক। আমি বলবো না যে কেউ এইভাবে করো, এটা যার যেমন খুশি, কেউ তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাতে পারে, এইভাবে ক্রস টেনে টেনে এটাও হবে, কেউ এধারে দাগ নাম্বার দিতে পারে, কেউ এধারে দাগ নাম্বার দিতে পারে। যে যে যার রুলস যদি কেউ মেনটেন করে সঠিক উত্তর হয় তাহলে সে অবশ্যই নাম্বার পাবে, এখানে কাউকে বাঁধা ধরা নিয়ম থাকে না। ঠিক আছে, তো এখানে দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভের মধ্যে কি বলে দিয়েছে দেখো, আমাদের 2.2 এর একেরটা বলে দিয়েছে দেখো, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা কোনটা হয়ে যাবে উত্তর? ওইটা হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে দেখো এইখানে আমি উত্তরটা দিয়েছি তিনেরটা। ঠিক আছে, এই যে দেখো গোল করে তিনেরটা দিয়েছি। ঠিক দেখো দুইয়ের দাগে দুইয়েরটা কি বলেছে দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, এখানে দেখো একেরটা মানে এরিটি। তাহলে কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপ হচ্ছে কি এরিটি, হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তারপরে দেখো দুইয়ের তিনেরটা দেখো, বায়ুর অপসারণে সৃষ্ট গর্ত। তাহলে দেখো এখানে বাদ থাকলো কি না, বায়ুর অপসারণের গর্তের উদাহরণ হচ্ছে কি না, ব্লো আউট। ঠিক আছে, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। তোমরা পাশে এভাবে দিতে পারো যে ডান স্তম্ভ বাম স্তম্ভতে। এখানে মূলত দেখো দুইয়ের একেরটা 3 দিয়ে দিয়েছি এখানে, এই যে মূলত, তারপরে একেরটা এটা হয়ে যাবে, আর এটা হচ্ছে দুইয়েরটা। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আর সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিকের উপর ক্লাস 10-এর উপর যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা কমেন্ট করে জানাও। আমি সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে বলছি ভিডিও বানিয়ে দেবো, আর এতটা সহজ সরলভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের আর বই ধরে পড়তে হবে না। ঠিক আছে, তো তোমরা একবার ট্রাই করোই না, আমি বলছি তোমরা কথাগুলো শুনে একটু করো। আর সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো এবার মূলত যে প্রশ্নগুলো আলোচনা করব এখানেই হচ্ছে তোমাদের কিছু এক কথায় বলতে গেলে যে কিছু স্টুডেন্টের ট্যালেন্ট থাকে, বা কোনো স্টুডেন্ট একটু এক্সট্রা কিছু জানে, তো এখানেই কিছু দেখাতে হয় তোমাদের, এগুলো থেকে নাম্বার ডিফারেন্ট করতে হয়। কোনো একটা ভালো ছাত্রছাত্রীকে এইভাবে কেউ হারাতে পারে। শর্ট কোশ্চেনে কখনো হারানো যায় না, কারণ ওটা সার্বিক নিয়ে সবাই কেউ ভালো লিখলেও 1 পাবে আর খারাপ লিখলেও সে 1 পাবে, ওখানে কাউকে আলাদা করা যায় না। আলাদা করার জায়গা হচ্ছে এটাই। ঠিক আছে, এখানে মূলত দেখো যে প্রশ্নটা 3-এর দাগে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দুটো করতে হবে, কত থাকছে আমাদের 4 নাম্বার। ঠিক আছে, এগুলোই তোমরা নাম্বার ডিফারেন্ট করতে পারবে যদি এই ফরম্যাটটা ইউজ করতে পারো। আর এখানে দেখো 3-এর 1-এর দাগে যে প্রশ্নটা আছে, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। তো এখানে দেখো প্রথম তোমরা জাস্ট, আমি বললাম সমস্ত ছাত্রছাত্রী কি বলেছি তোমাদের বলে নয়, তো এখানে মূলত তোমরা একটা হেডিং করে নেবে। ঠিক আছে, যে হেডিংটা দেখলে তোমার স্কুলের টিচার, কারণ তোমরা তো পরীক্ষায় প্রশ্ন লিখতে পারো না, তোমরা শুধু কি করো বলো তো, 3-এর 1-এরটা বলে লেখো, কিন্তু ওখানে শিক্ষককে প্রশ্ন পড়ে সেই প্রশ্নটা বুঝতে হয়। তোমরা একটু হেডিংটা করবে এইভাবে, মরুদ্যান সৃষ্টির কারণ বলে একটা স্টাইল করে দিলে, জাস্ট এরকম স্টাইল আমি জাস্ট দেখিয়ে দিলাম। এই স্টাইলটা করার পরে এবারে যেভাবে লিখতে হয় সেটা লেখার ক্যাপাসিটি এখানে দেখে নাও। মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোনো একটি অঞ্চলের বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়তে পড়তে একসময় ভৌম জলস্তর উন্মুক্ত হয়ে পড়ে, ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটি মনোরম পরিবেশ তৈরি হয়। তখন দেখো মূলত কি হয়ে থাকে, তখন মূলত শুষ্ক মরু অঞ্চলের মধ্যে ক্রমশ অবস্থার ফলে মরুদ্যান সৃষ্টি হয়ে থাকে। যদি এক কথায় বলা যায় দেখো, বায়ুর যে অপসারণ ক্ষয় আছে এটা তোমরা পড়বে, বা অনেকেই পড়েছো যারা পড়াশোনার মধ্যে আছো, এটা তোমাদের প্রথম চ্যাপ্টারে বায়ুর যে ক্ষয়কার্য ওখানেই পেয়ে যাবে তোমরা। তো ওখানে মূলত দেখো যখন মরু অঞ্চল ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা মরু অঞ্চল। ঠিক আছে, এখানে বায়ুর অপসারণ করতে করতে এখানে মূলত কি একটা জলাশয়ের সৃষ্টি হয়ে গেল। তখন এই জলাশয়কে কেন্দ্র করে যখন গাছপালা, ঘর বসতি বা একটা কি বলা যায় বলতো, একটা শহরের সৃষ্টি হয়ে যায়, তখন এইটাকে কেন্দ্র করে একটা শহর সৃষ্টি গড়ে ওঠে, তখন মূলত কি হয়ে থাকে আমাদের মরুদ্যান সৃষ্টি হয়। তো এখানে এই যে জিনিসটা মরুদ্যান, এটাই বলা আছে, আর কিছু নয়। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট যেটা জানবো 3-এর 2-এর প্রশ্নটা জানবো। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা একটা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, কিন্তু এটা লিখলে অনেক লেখা যায়। তো এখানে যেটুকু লিখতে হবে সেটুকুই আমরা এখানে লিখবো, বেশি কিছু লিখবো না। ঠিক আছে, 2 মার্কসের মতন করে লিখবো, কারণ এখানে 2 মার্কসের যদি আমি 5 মার্কসের মতন দিয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। একটু মাথায় খেয়াল রাখবে, 2 মার্কস বেশি নাম্বারের ক্ষেত্রে বেশি লিখতে হয়, আর টু দি পয়েন্ট লিখতে হয়, এটা একটু তোমরা খেয়াল করে নেবে। আর কিছু বলার নেই আমার। তো দেখো এখানে যেটা বলা আছে, উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতরোহীদের সমস্যার অন্যতম কারণ, সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এটা দেখো কিভাবে তোমরা লিখবে, এখানে একটা জাস্ট সেই একইভাবে একটা ফরম্যাট যেটা আমি বললাম তোমার শিক্ষককে, যাতে
বুঝতে অসুবিধা নয় তোমার শিক্ষাকে, ঠিক আছে। দেখো এখানে মূলত পয়েন্ট করে এভাবে করে নেবে যে উঁচু পার্বত্য অঞ্চলের উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতরোহীদের সমস্যার ভৌগোলিক কারণ। সুন্দরভাবে এটা করে দিলে, দেওয়ার পরে এবারে যে লেখাটা আছে দেখো, এই লেখাটা তোমরা যদি গুছিয়ে কেউ লিখতে পারো বা আরো ছোট করে জিস্ট করতে পারো তোমরা এখান থেকে, আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, তোমরা এখান থেকে যদি পারো আর একটু জিস্ট করে নিতে পারো, কারণ টু দি পয়েন্ট অ্যান্সার হলে খুশি হয়ে শিক্ষক 2 দেবে, ঠিক আছে। উঁচু পার্বত্য অঞ্চলের উপত্যকায় ক্রেভাসের সম্পূর্ণ অংশই বছরের বেশিরভাগ সময় হালকা তুষার দিয়ে ঢাকা থাকে বলে দূরে থেকে এদের অবস্থান বোঝা যায় না। কি বুঝতে পারলে যে পার্বত্য অঞ্চলে মূলত কি সমস্ত জায়গায় কি বরফ দিয়ে ঢাকা থাকে, সেখানে কি হয়ে থাকে বলতো, মূলত দূর থেকে যদি দেখি সম্পূর্ণটা মনে হয় যে বরফ দিয়ে ঢাকা, কোথায় গর্ত আছে কোথায় গভীরতা আছে সেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো এবার দেখি পড়ে নিই আমরা। তাই পর্বতরোহণের সময় যারা পর্বত যে অভিযাত্রী থাকে, তারা যে পর্বতে যে মানে মূলত যে পর্বত যে রোহী মানে যারা পর্বতের শৃঙ্গে একদম উঠতে চায়, তাদের কাছে এগুলি অন্তত বিপজ্জনক হয়। আর অভিযানের পথে এগুলি আবৃত থাকলে পর্বতরোহীরা পর্বতরোহীরা দেখতে না পেয়ে এর মধ্যে পড়ে যেতে পারে, অথবা এই ফাটল অংশ থেকে হিমবাহ ধসে গেলে তাতে চাপা পড়ে পর্বতরোহীদের মৃত্যু ঘটতে পারে, ঠিক আছে। যে ওই যে মূলত কি যখন বরফ দিয়ে ঢাকা থাকে তখন তো ওরা তো পর্বতে উঠছে অটোমেটিক, সেই দুটো স্ট্যান্ড নিয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছে, তখন কি হয় মূলত যদি ওরা যদি না দেখতে পায় তখন ওই পর্বতরোহীরা ওই ধসের মধ্যে ঢুকে যায়, বা সেই ধসটা যদি খুব বেশি পরিমাণে হয় তখন সেই ধসের ভিতর থেকে ঢুকে গিয়ে তাদের মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই জন্য মূলত দেখো এখানে এটাই বলা আছে প্রশ্নে। তো এই জন্য মূলত কি যে ক্রেভাসের উপস্থিতি পর্বতরোহীদের সমস্যার অন্যতম কারণ। বুঝতে পারলে? তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, 4 দাগের যে প্রশ্নটা আছে। তো দেখো 4 দাগের যে প্রশ্নটা আছে, দেখো এটা খুব সুন্দরভাবে একটা 3 মার্কসের পয়েন্ট। তো এখান থেকে তোমরা 3-এর 3ও নিয়ে নিতে পারো পরীক্ষায়, এইভাবে লিখলে তোমরা 3-এর 3 অবশ্যই পাবে, হ্যাঁ। তো দেখো এখানে কি বলা আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। একটা প্রশ্ন লিখতে হবে 3 নম্বরে, 3-এর 3। তো এখানে প্রশ্নটা দেখো, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো, ঠিক আছে। এখানে দেখো এইভাবে একইভাবে পয়েন্ট করে নেবে। এই যে বক্সগুলো দেখছো না, এগুলো বিভিন্ন স্টাইলে হয়ে থাকে, ঠিক আছে। যেটা তোমার মনের মতন পছন্দ হয় বা তুমি যেটা সব থেকে ভালো পারো সেই স্টাইলটা তুমি করে, কিন্তু হেডিংটা তোমাকে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে, যাতে প্রশ্নটা সব টিচার বুঝতে পারে। বুঝতে পারলে কি বললাম? আর মূলত যেটা বলার, এই যে মরু সম্প্রসারণ রোধের 3টি উপায়, এখান থেকে সম্পূর্ণ যে টপ পয়েন্ট বা সব থেকে যেটা বেস্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলবো এখানে দেওয়া আছে। তো এই 3টে পয়েন্ট একদম পারফেক্ট পয়েন্ট, অযথা বা অগোছালো পয়েন্টগুলো দেবে না, তাহলে কিন্তু পরীক্ষক বিরক্তি প্রকাশ করবে তোমাদের খাতার উপরে। আর সেই খাতার উপরে কিন্তু তোমাদের নেগেটিভিটি একবার যদি জন্মে যায় তাহলে কিন্তু তোমাদের নাম্বার কম আসবে, বুঝতে পারলে? তো এখানে দেখো প্রথম পয়েন্ট নিয়েছি মরু সম্প্রসারণ রোধের 3টি উপায়ের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষের বলয় সৃষ্টি। মূলত দেখো তোমাদের যেটা এখান থেকে লিখতে হবে, মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বৃক্ষরোপণ করলে বালি উড়ে যাওয়ার হাত থেকে বাধা পাবে, ফলে মরুভূমির সম্প্রসারণ রক্ষা পাবে। মূলত যদি তোমাদের কোনো একটা মরুভূমি থাকে সেখান থেকে যদি ধুলো গিয়ে উড়ে যায় তখন সেটা গাছে টাছে লেগে সেটা আবার কি নিশ্চয়ই আবার মাটিতে পড়ে যাবে, এর ফলে কি আমাদের মরু সম্প্রসারণটা রোধ হয়ে যাবে, বুঝতে পারলে? তারপরে দেখো দ্বিতীয় যে পয়েন্টটা আছে আমাদের, এখানে মূলত দেখো দ্বিতীয় পয়েন্টে আমাদের বলা আছে পশুচারণ নিয়ন্ত্রণ, ঠিক আছে। দেখো পশুচারণ নিয়ন্ত্রণ পয়েন্টে কি বলা আছে, অনিয়ন্ত্রিত পশুচারণ বন্ধ করতে হবে, কারণ পশুচারণ ভূমিতে ছোট উদ্ভিদ ঘাস প্রভৃতি নতুন করে জন্মাতে পারে না। এই জন্যই জন্মাতে পারে না, যদি মূলত মরুভূমি অঞ্চলের যে পার্শ্ববর্তী যেখানে গাছপালা লাগানো হয় সেখানে যদি অনবরত যদি পশু হাঁটতে থাকে তাহলে যে ছোট ছোট গাছগুলো জন্মায় সেগুলোও মারা যায়। তার জন্য কি আমাদের মরুভূমি সম্প্রসারণ ঘটতে পারে। আর এই জন্য বলবো যে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করতে নয়, কারণ একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার মধ্যেও পশুচারণ করার জন্য, যাতে কি আমাদের মরুভূমিটা রোধ হয়, ঠিক আছে। তো নেক্সট দেখো যেটা 3 নম্বর পয়েন্ট আছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। মূলত দেখো এখানে পয়েন্টে বলা আছে বিজ্ঞানিক ভিত্তিতে কৃষিকাজ করলে মরুভূমি সম্প্রসারণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, ঠিক আছে। মূলত অনেকেই দেখবে এমনি সচরাচর কৃষিকাজ করে থাকে, তো সেক্ষেত্রে মাটির উর্বরতা শক্তি মানে কমে যায়, এর ফলে বৃষ্টিপাত বা বায়ু প্রবাহ এর ফলে মৃত্তিকার ক্ষয় হয়ে থাকে। তার জন্য বলবো দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করলে এই জিনিসটা একটু কম হয়ে থাকে, এর ফলে কি হবে আমাদের মরু সম্প্রসারণ অনেকটা রোধ পাবে, ঠিক আছে। তো এবার দেখো যদি কেউ এই 3টে পয়েন্ট দেওয়ার পরেও যদি কেউ এক্সট্রা পয়েন্ট দিতে চায় যে তোমরা করতে পারো, আমি বলে দিচ্ছি, দেখো যারা এই ভিডিওটা লাস্ট অব্দি শুনবে তারা অনেক কিছু জানতে পারবে। তো এখানে 4 নম্বর পয়েন্ট করতে পারো তোমরা, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে লিখবে মরু সম্প্রসারণের রোধের অন্যান্য কারণগুলি হলো কৃত্রিম জলাধার নির্মাণ। তারপরে আরো দিতে পারো যে মূলত
মরু অঞ্চলে জলাধার নির্মাণ, তারপরে যেটা আছে মূলত এখানে বনভূমি সৃষ্টি করা, এগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। এই যে জিনিসগুলো পয়েন্টগুলো এগুলোই হচ্ছে তোমাকে একটা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হিসাবে বানিয়ে দেবে, ঠিক আছে। তো চলো এবার আমরা একটা লং কোশ্চেন দেখে নিই, যে লাস্ট যে লং কোশ্চেনটা আছে। তো 5-এর দাগে মূলত দেখো আমাদের যেটা বলা আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। 5-এর দাগের একটা করতে হবে, 1-5-এ 5 থাকছে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে কোশ্চেনটায় দেখো, ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও, ঠিক আছে। এখানে মূলত দেখো আমাদের যেটা হেডিং থাকবে আমাদের, তোমরা একটু হেডিংটা করে নেবে এইভাবে বক্স দিয়ে, যে ঝুলন্ত উপত্যকা বা রসে মতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ, ঠিক আছে। দেওয়ার পরে দেখো এখান থেকে প্রথমে যেটা তোমরা করবে, যেহেতু দুটো সৃষ্টি চেয়েছে, তো প্রথম দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। প্রথম আমরা যেটা সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা, এইভাবে পয়েন্ট করে নিলে তারপরে দেখো এইভাবে তোমাদের গুছিয়ে লিখতে হবে, আর এই ছবিটা তোমাদের মার্কস দিতে হবে এখানে, ঠিক আছে। এই ছবিটা পুরো কিভাবে করা হয়েছে একটু তোমাদের টাফ লাগতে পারে, তো বলবো এটা কোনো টাফ ছবি নয়, জাস্ট এরকম এঁকে মেঁকে দিয়েছি, দিয়ে দেখো এখান থেকে এরকম করে দিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিলে তোমরাও পারবে, ঠিক একইভাবে এখান থেকে টেনে দিয়ে এখানে এরকম হ্যাজার্ড মতন করে দিয়েছি, আবার এখান থেকে একটু চিরুনির মতন করে দিয়ে এইভাবে হ্যাজার্ড করে দিয়েছি, দেখো একই রকম প্রসেসে ছবিটা চলে আসছে, একদম যে ইজি প্রসেসে দেখালাম ঠিক এখান থেকে একটা করে দিয়েছি, আর এগুলো থেকে নদী এরকম প্রবাহিত হয়েছে। তো এটাই হচ্ছে মূলত কি আমাদের ঝুলন্ত উপত্যকা, এটা হচ্ছে চিত্রের সাহায্যে বুঝলে। তো এবার দেখো আমরা এটা নোটে কি আছে সেটা আমরা জানবো। দেখো ছোট ছোট অনেক নদী এসে যখন যেভাবে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, যদি ধরো এই যে আমাদের যদি এটা প্রধান নদী হয়, তার চারদিক থেকে যদি এইভাবে ছোট নদী এসে এরকম প্রধান নদীতে মিলিত হয়, তো এখানে এই কথাটা বলা হয়েছে দেখো, মেশে ঠিক সেইভাবে অনেক সময় প্রধান হিমবাহের দুপাশ থেকে বহু ছোট ছোট হিমবাহ এসে প্রধান বা মূল হিমবাহের সঙ্গে মিলিত হয়। তখন দেখো ছোট বড় সব হিমবাহই ক্ষয়কার্যের দ্বারা আলাদা আলাদা হিমবাহ উপত্যকা গঠন করে, কিন্তু মূল হিমবাহের ক্ষয় করার ক্ষমতা বেশি হওয়ায় উপ হিমবাহগুলির উপত্যকার তুলনায় মূল হিমবাহ উপত্যকার জলগুলোর গভীরতা অনেক অনেক বেশি হয়। হিমবাহে সরে গিয়ে মূল হিমবাহ উপত্যকা ও উপ হিমবাহ উপত্যকাগুলোর বরফমুক্ত হওয়ার পর দেখা যায় যে উপ হিমবাহ উপত্যকাগুলো যেন প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় আছে। এক্ষেত্রে প্রধান হিমবাহ ও উপ হিমবাহের সংযোগস্থলে উপ হিমবাহ উপত্যকাগুলোকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। তো এটাই তোমাদের সংজ্ঞায় বলা আছে। দেখো মূলত যখন কি করছে বলতো, যখন একটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছোট ছোট উপ হিমবাহ এসে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হচ্ছে, তখন সেখানে ক্ষয়কার্যের ফলে হিমবাহগুলো যে এদিক সেদিক সরে যাচ্ছে, তখন দেখতে লাগে যে মনে হচ্ছে যেন ওই উপ হিমবাহগুলো থেকে প্রধান হিমবাহটা যেন ঝুলন্ত অবস্থায় আছে, একেই আমরা কি বলছি, ঝুলন্ত উপত্যকা। আর তোমাদের দেখো এখান থেকে একটা উদাহরণ দিয়ে দেবে এই ঝুলন্ত উপত্যকার উদাহরণ। এখানে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে চেয়েছে সৃষ্টির প্রক্রিয়া, তো এইভাবে সৃষ্টি হয় এইটুকু সংজ্ঞা দিতে পারো তোমরা। তারপরে দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে কুবের নামে ঝুলন্ত উপত্যকা দেখা যায়, ঠিক আছে। আমাদের ভারতের মধ্যে যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, সেখানে মূলত কি কুবের নামে ঝুলন্ত উপত্যকা দেখা যায়, ঠিক আছে। এবার দেখো এখানে মূলত যেটা করবে সেটা হচ্ছে দেখো এই যে ঝুলন্ত উপত্যকার ছবিটা দেখো, তোমরা এখান থেকে এটা একটু ড্রয়িং করে নেবে, আমি জুম করে দিলাম, স্ক্রিনশট করে নিয়ে ছবিটা আঁকবে, যেভাবে প্রসেসটা দেখালাম খুব ইজি প্রসেসে করে আছে, তোমাদের ভয় লাগতে পারে দেখে, তো এখানে কোনো ভয়ের কিছু জায়গা নেই, ঠিক আছে। তো চলো নেক্সট যে প্রশ্নটা আছে আমরা দেখে নিই, বা নেক্সট দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রসে মতানে, ঠিক আছে। এই রসে মতানে দেখো কিভাবে সৃষ্টি হয়, আর তার সঙ্গে তার উদাহরণটা জানবো, আর তার চিত্রটা আমরা দেখে নেব। দেখো হিমবাহের প্রভাবতে কোনো ঢিবি, মূলত ধরো এটা যদি আমাদের হিমবাহ তার প্রভাবতে এরকম একটা ঢিবি যদি অবস্থান করলে প্রবাহের সামনের দিকটা কি হচ্ছে, অবকর্ষের ফলে ফলে মসৃণ হচ্ছে, মানে এই যে দিকটা একটু দেখো আমি বুঝিয়ে দিই তোমাদের। এই যে দিকটা আছে, ঠিক আছে, এটা কি হচ্ছে না, অবকর্ষ ক্ষয়ের ফলে কি মসৃণ হচ্ছে। আবার দেখো মসৃণ এবং বিপরীত দিকে উৎপাদন ক্ষয়, এই যে বিপরীত দিকটা এখানে যেটা আছে, এটা উৎপাদন ক্ষয়ের ফলে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, বা অমসৃণ হলে সেই ভূমিরূপকে রসে মাতানো বলা হয়, ঠিক আছে। আর এখানে মূলত এই যে আমাদের হিমবাহটা প্রপাত হচ্ছে, এটুকুই সংজ্ঞাটা করবে, কারণ এর থেকে ভালোভাবে কোথাও দেওয়া নেই। তোমরা যদি এখানে যদি দিতে পারো, এর উদাহরণটা একটু দিয়ে দেবে, যে কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর লিডার নদীর উপত্যকায় রসে মাতানো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদের ভিডিও থাকলো, আর তোমাদের সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় যে কোনো টপিকের উপরে তোমাদের ডাউট আছে, তাহলে তোমাদের বলবো অবশ্যই তোমরা কমেন্ট করো সেই টপিকটার উপর, আমি সম্পূর্ণ নোট সমেত সুন্দরভাবে বুঝিয়ে দেবো সহজ সরল ভাষায়, তাহলে দ্বিতীয়বার আর তোমাদের ওই টপিকটা আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে।